সুপ্রিসুদী মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দ্য আনটোল্ড জার্নি অফ ডক্টর স্যার ডক্টর হোসেন মোহাম্মদ আলামিন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো রেগুলেশন অফ রেসপিরেশন। আমরা জানি রেসপিরেশনের রেগুলেশন দুভাবে হয়ে থাকে, একটি হচ্ছে নিউরোনাল এবং অপরটি হচ্ছে কেমিক্যাল বা মেটাবলিক বা যেটাই বলি না কেন, স্পেশালি কেমিক্যাল। তো চলুন আমরা আগে শুরু করি যে কিভাবে নিউরোনাল কানেকশন দিয়ে আমরা রেসপিরেশনের রেগুলেশনগুলোকে মেনটেন করতে পারি। তার আগে কিছু স্ট্রাকচার আপনাকে দেখতে হবে। এটি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট ইজ কন্টেনিং অফ দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, সেটির ল্যাটারাল ভিউ দেখেছি, এবং অপর দিকে এটি দেখেছি আমরা জাস্ট ফ্রন্টাল ভিউ। এখন যদি আমরা দেখি, দিস ইজ কল সেরেব্রাল কর্টেক্স, এবং এর পাশাপাশি তিনটি জিনিস দেখতে পাচ্ছি। দের ইজ আ ব্রেন স্টেম, মিড ব্রেন, পন্স, মেরুলা অবলাঙ্গাটা, এবং এর পাশাপাশি আমরা দেখছি ইট ইজ স্পাইনাল কর্ড, কিছু স্পাইনাল নার্ভ এপাশে চলে গেছে এবং যার কন্টিনিউশন তারা সাপ্লাই দিয়েছে লাংসে। লাংসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এখানে লাংসের ভিসরাল পুরা, প্যারাইটাল পুরা, তার নিচে দ্য ডায়াফ্রাম আছে এবং একই সাথে ইন্টারকোস্টাল মাসেল আছে এবং রিবস আছে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করে দেই। প্রথমে আমরা চলে যাব একদম মেডুলাতে। মেরুলা অবলঙ্গটাতে গেলে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাই যার নাম আমরা দিয়েছি একটা ডরসাল ইন অফ দ্য মেরুলা অবলঙ্গটায়, সেটাকে আমরা বলছি ডরসাল রেসপিরেটরি গ্রুপ বা ইন্সপিরেটরি সেন্টার। প্রশ্ন হচ্ছে কেন এটার নাম ডরসাল? বিকজ ইট ইস ডরসালি থাকে মেরুলা অবলঙ্গটার। এটিকে ইন্সপিরেটরি সেন্টার বলছি কারণ এটি মেইন ফোকাসিং অফ দ্য ইন্সপিরেশন করতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পেসমেকার? এটি বলার কারণটি হচ্ছে পেসমেকার এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি হার্টের পেসমেকার হচ্ছে এসএনও, ঠিক তেমনিভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রেগুলেশন অফ রেসপিরেশন মেনটেন করতে হলে এখানকার পেসমেকার হচ্ছে এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ দ্য ইন্সপিরেশন সেন্টার। পেসমেকার জিনিসটা কি? পেসমেকার জিনিসটা হচ্ছে যেটি কিনা অটোমেটিক্যালি রেগুলেটেড হবে, অর্থাৎ কোনো প্রকার ফোর্স ছাড়াই সে অটোমেটিক্যালি রেগুলেটেড হবে এবং দেন গ্রাজুয়ালি সে ডিপোলারাইজেশন করে এবং আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে তার কাজগুলোকে সম্পাদন করবে। যেভাবে এসএনও কাজ করে তার হার্টে, ঠিক তেমনিভাবে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ ইন্সপিরেটরি সেন্টার অ্যাকশন পটেনশিয়াল প্রোডাকশন করার মাধ্যমে কিন্তু সে কী করে, সে আলটিমেটলি প্রোডাকশন করে হচ্ছে রেসপিরেশন। এখন এর পাশে মেডুলা অবলাঙ্গাটার পাশে একটা চমৎকার জায়গা আমরা দেখতে পাচ্ছি, তার নাম দিয়েছি অ্যান্টিওল্যাটারাল পোর্শনে থাকে বিধায় ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, যেটি মেজর কনসার্ন হিসেবে থাকে এক্সপিরেশন, কিন্তু তার সাইডে একটু জায়গা আছে, এই জায়গাটি ইন্সপিরেশন করতে সাহায্য করে, কারণ ইন্সপিরেটরি সেন্টার এই জায়গা থেকে যখন কিছু নার্ভ এর কানেকশন থাকে সে কিছুটা সেখানে সাপ্লাই পায়, যার ফলে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ কিন্তু অকেশনালি ইন্সপিরেশন করতেও সাহায্য করে। এখন ডরসাল রেসপিরেটরি গ্রুপটা থাকে কোথায়? যদি আমরা মেডুলা অবলঙ্গটা দেখবো এখানে অলিভ আছে দুই দিকে, মাঝখানে পিরামিড আছে, এবং এই পিরামিডের এই জায়গায় একটা নিউক্লিয়াস আছে, তার নাম হয়েছে নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটরিস, অর্থাৎ এই নিউক্লিয়াসের কাছাকাছি কিন্তু থাকে কি ডরসাল রেসপিরেটরি গ্রুপ। অপরদিকে একদম অ্যান্টিওল্যাটারাল পোর্শনে নিউক্লিয়াস অ্যাম্বিগাস এবং রেট্রো অ্যাম্বিগাস থাকে এবং এই জায়গায় থাকে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। সুতরাং যখন কেউ বলবে যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের নিউক্লিয়াসের নাম কি, খুব সহজ, নিউক্লিয়াস অ্যাম্বিগাস এবং নিউক্লিয়াস রেট্রো অ্যাম্বিগাস, এবং ডরসাল রেসপিরেটরি গ্রুপের নিউক্লিয়াসের নাম কি আমরা কিন্তু স্ট্রাকচার দেখে বলে দিতে পারবো, নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটরিয়াস। এবং দেখতে পাচ্ছি আমরা এই মেডুলা অবলঙ্গটার দুদিক থেকে কিন্তু কি হচ্ছে, নার্ভ যাচ্ছে, অর্থাৎ 9, 10, 11, 12 এই নার্ভগুলো কিন্তু মেডুলা অবলঙ্গটার সাইড থেকে কিন্তু প্রোডাকশন হচ্ছে। একইভাবে যদি আমরা ফ্রন্টাল ভিউ দেখি আমরা দেখব সেরেব্রাল কর্টেক্স, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গটা এবং স্পাইনাল কর্ড। এখন বলে নিতে চাই যে রেসপিরেটরি সেন্টারের নিউরোনাল কন্ট্রোল দুইভাবে হতে পারে, একটি হচ্ছে ভলান্টারি রেসপিরেটরি কন্ট্রোল এবং অপরটি হচ্ছে অটোমেটিক্যালি। প্রথমে চলে আসি অটোমেটিক্যালি কিভাবে কন্ট্রোল হয়। যেহেতু আমাদের এসএনও ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ দ্য ইন্সপিরেশন সেন্টার, সেহেতু সে অটোমেটিক্যালি কী হবে, রেগুলেটেড হবে। রেগুলেটেড হওয়ার পর সে যখন চার্জিং হলো সে আলটিমেটলি কী করে শুরু করবে, সে তার অ্যাকশন দেখানো শুরু করবে এবং অ্যাকশন পটেনশিয়াল কিন্তু স্টার্ট হবে। অ্যাকশন পটেনশিয়াল স্টার্ট হওয়ার পর সে আলটিমেটলি স্পাইনাল কর্ডের দিকে যাবে এবং স্পাইনাল কর্ডে গিয়ে স্পেশালি সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4 এবং সার্ভাইকাল 5-এ যাবে এবং সেখান থেকে পেরিফেরাল নার্ভের আশ্রয় নেবে। পেরিফ্রেনিক নার্ভের মাধ্যমে সে সাপ্লাই দেবে কাকে, দা ডায়াফ্রামকে, এবং ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে সাপ্লাই দেবে ইন্টারকোস্টাল মাসেলগুলোকে। আগে আমরা বলেছি যে দ্য ডায়াফ্রাম ইজ দ্য মেজর মাসেল অফ দ্য রেসপিরেশন এবং ফ্রেনিক নার্ভ ইজ দ্য মেজর নার্ভ, যার ফলে যখন এখানে চলে যাবে আর অ্যাকশন পটেনশিয়াল মানেই হচ্ছে মাসেলগুলোকে কন্ট্রাকশন করা, যার ফলে কি হবে, আলটিমেটলি ইন্সপিরেশন শুরু হয়ে যাবে। অর্থাৎ ডরসাল রেসপিরেটরি গ্রুপ ইজ এ মেইন কনসার্ন ফর দ্য ইন্সপিরেশন। যখন ইন্সপিরেশন হবে আমরা বলেছি ইট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেস যখন হবে তাহলে তার সময়কাল থাকবে 2 সেকেন্ড। 2 সেকেন্ড যখন সে হবে তার ঘটনাটি কেমন ঘটবে, টিক 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 টিক, এরকম টিক টিক করার পর দেন ডাউন হয়ে যাবে ফর দ্য 3 সেকেন্ড, দেন আবার শুরু হবে টিক 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 টিক
দেন ডাউন হবে ফর দ্য 3 সেকেন্ড। অর্থাৎ গ্রাজুয়ালি যখন একদম স্মল থেকে 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 ওঠা শুরু করলো, যে টিকটিক বলা শুরু করলো, ইস ইজ ইন্সপিরেশন। এবং এই ইন্সপিরেশনে পড়ার পর কি হবে, এই যে লাংসটি আছে, এই লাংস থেকে কিছু রিসেপ্টর আছে, যে রিসেপ্টরকে বলা হয় কি, এই রিসেপ্টরগুলোকে বলে স্ট্রেস রিসেপ্টর। এবং এরা কি করে, ভ্যাগাস নার্ভের মাধ্যমে একটা সিগন্যাল দেয় যে না, অনেক হয়েছে, আর আপনার এখানে কি আসার দরকার নেই। ইন্টারকোশাল নার্ভ এবং ফ্রেনিক নার্ভ আসা বন্ধ করে দেয়। তখন উপর থেকে নিউমোটেক্সিস সেন্টার আছে, সে কি বলে, তোমার আর ইন্সপিরেশন করার দরকার নেই, এখন অটোমেটিক্যালি কিন্তু এক্সপিরেশন হয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে কিন্তু এক্সপিরেশন করার জন্য কোনো মাসেল লাগে না। এখন প্রশ্ন হচ্ছে, মাসেল লাগে না কেন? বিকজ দ্য ইলাস্টিক রিকোয়ার টেন্ডেন্সি অফ দ্য লাং, অর্থাৎ লাং হচ্ছে একটা ইলাস্টিক জিনিস, যে কিনা নিজে নিজেই কিন্তু আগের অবস্থায় ফিরে যেতে পারে। এখন যেহেতু একটা প্রশ্ন এসে যাচ্ছে যে হোয়াট ইজ নিউমোটেক্সিক সেন্টার। নিউমো মানে হচ্ছে বাতাস, ট্যাক্সিক মানে হচ্ছে বাধা প্রদান করা, অর্থাৎ আর আমি বাতাস ভিতরে ঢুকতে দিব না, যার ফলে কী হবে, আমি বাতাসটাকে বের করে দেবো। এই বাতাসটাকে বের করে দেওয়ার জন্য সে কী করে, বাতাস যাতে আর ঢুকতে না পারে সেই জন্য ইন্সপিরেশন সেন্টারকে বাধা প্রদান করে। অর্থাৎ প্যাসিভলি সেটি কিন্তু আলটিমেটলি কী করছে, বা অ্যাক্টিভলি যদি আমরা বলি, সে কিন্তু এক্সপিরেশনে সাহায্য করছে। এবং যখন আমরা দেখলাম এই যে 2 সেকেন্ড ধীরে ধীরে উঠছে 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 এবং ওঠার পর হঠাৎ ডাউন হয়ে গেছে, এই যে উঠছে এই 2 সেকেন্ড ডিউ টু দ্য ইন্সপিরেশন, এবং হঠাৎ যে ডাউন হয়ে গেছে, এটি কি বল, এক্সপিরেশন। এই যে উঠছে এবং নামছে, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন হচ্ছে, এই সিগন্যালটাকে আমরা বলছি র্যাম সিগন্যাল, অর্থাৎ র্যাম প্যাটার্নে হচ্ছে। এবং এই যে র্যাম সিগন্যাল করছে, এবং এই জায়গায় সুইচ অফ, অর্থাৎ একটা জিনিস শুরু হয়ে গেছে, সুইচ অন হয়ে গেছে ডরসাল স্পিডিক গ্রুপের, তাকে বন্ধ করছে কে, নিউমোটক্সিক সেন্টার। এই নিউমোটক্সিক সেন্টার তাকে বন্ধ করার কারণে ইট ইজ এ কল দ্য সুইচ অফ দ্য রেসপিরেশন। এরপরে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে অ্যাপোনিউস্টিক সেন্টার। এটির কাজটা কি? এটির কাজটা হচ্ছে যখন আপনি এক্সারসাইজ করবেন বা আপনার অনেক বেশি বাতাস দরকার আপনার ইন্সপিরেশন করার জন্য, সেটি সাধারণত এটা হিসেবে কাজ করে। যেমন আমরা যদি দেখি গ্যাসপিং এর সময়, অর্থাৎ এরকম যদি সাউন্ড হয়, অর্থাৎ ইন্সপিরেশন আপনাকে করতে হচ্ছে বা আপনি গ্যাসপিং করছেন, বেশি বেশি আপনাকে ইন্সপিরেশন করা দরকার, সেই সময় কিন্তু অ্যাপোনিউস্টিক সেন্টার কাজ করে। অর্থাৎ স্বাভাবিকভাবে না, যখন আপনাকে এক্সারসাইজ বা অনেক বেশি পরিমাণে ইন্সপিরেশন দরকার, টিস্যুতে অনেক বেশি পরিমাণে অক্সিজেন ঢুকে গেছে, তখন কিন্তু আপনার কি করবেন, অ্যাপোনিউস্টিক সেন্টার হিসেবে কাজ করবে, এবং আলটিমেটলি কি হবে, অ্যাপোনিউস্টিক সেন্টারটা কাজ করবে। এবং সবগুলো ইন্সপিরেশন সেন্টারকে মোটামুটিকালি কন্ট্রোল করে নিউমোটক্সিক সেন্টার, এবং সে চেষ্টা করে বেশি পরিমাণে বাতাস যাতে লাংসে ঢুকে থেকে লাংসকে আবার বেশি পরিমাণে ইরিটেশন না করতে। এরপর আমরা এখন দেখছি যে হোয়াট ইজ ভলান্টারি রেসপিরেটরি কন্ট্রোল। ভলান্টারি রেসপিরেটরি কন্ট্রোল ব্যাপারটা একটু মজার, যে আপনি শ্বাস নিচ্ছেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এক্সাম্পল আগে বলে নিতে চাই, ভলান্টারি রেসপিরেটরি কন্ট্রোল কই থাকতে পারে, আইদার সেরেব্রাল কর্টেক্স থাকতে পারে, হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেম, এই জায়গাগুলোতে সে কিন্তু থাকতে পারে। এবং সে যখন আসে থ্রু দ্য কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এবং এই যে মিড ব্রেন পন্স এবং মিডলা অবলংটা, এর ভিতর দিয়ে কিন্তু রেটিকুলার ফর্মেশন চলে গিয়েছে। এই রেটিকুলার ফর্মেশন হয়ে মিড ব্রেন পন্স এবং মিডলা অবলঙ্গাটাকে কোনো প্রকার ঝামেলায় না গিয়ে সে সরাসরি কিন্তু লোয়ার মোটর নিউরনে চলে যায়, এবং আলটিমেটলি সে কিন্তু সাপ্লাই দেয়, লোয়ার মোটর নিউরন দিয়ে আলটিমেটলি সে টিস্যুতে বা লাংসে কিন্তু সাপ্লাই দেয়, অর্থাৎ লাংসে সাপ্লাই দেয়। অর্থাৎ সহজ যদি আমি একটা কথা বলে নিতে চাই, যে সে কিন্তু এই যে মিড ব্রেন পন্স মিডলা অবলঙ্গাটাকে বিরক্ত করে না। ভলান্টারি রেসপিরেটরি কন্ট্রোল আপনি কখন বুঝবেন? যখন আপনি মিথ্যা কথা বলেন, দেখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস অন্যরকম হয়ে গেছে, বা আপনি শীতকালে প্রচণ্ড পরিমাণ শীত, আপনি ঠান্ডার মধ্যে গোসল করলেন, দেখবেন যে আপনার শ্বাসটা কেন যেন অন্যরকম হয়ে গেছে। এটি কেন হয়? তার কারণ হচ্ছে যখন এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের যে ফাইবারগুলো আছে, এটি যখন পাস করে আলটিমেটলি, তখন দেখবেন সে কিন্তু রেসপিরেটরি সেন্টার হয়ে কিন্তু পাস করে। আবার যখন কোনো প্রোপিওসেপশন বলেন বা কোল্ড পাথ হয়ে বলেন, সেটি যখন পাস করে আলটিমেটলি কিন্তু রেটিকুলার ফর্মেশন হয়ে কিন্তু এই রেসপিরেটরি সেন্টারগুলো হয়ে কাজ করে। অর্থাৎ দুই ধরনের ফাইবারগুলো একত্রিত হতে পারে বা মিলতে পারে, এবং এই একত্রিত হওয়া বা মেলা হওয়া, এই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি একটি রেসপিরেটরি কন্ট্রোল হিসেবে কাজ করে। এবং অনেক সময় দেখা যায় কেউ যখন মিথ্যা কথা বলেন, তার শ্বাস প্রশ্বাসে কিন্তু একটি স্বাভাবিক মানুষের চেয়ে ভিন্নতা দেখা যায়। আবার গোসল করে আসলে বা গরম বেশি থাকলে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তার শ্বাস প্রশ্বাসে অন্যরকম সমস্যা বা অন্যরকম একটা বিষয় স্বাভাবিকের তুলনায় দেখা যায়। এখন একটি ব্যাপার আছে, ওয়ান ডাইং কার্স হচ্ছে এরকম, যে জার্মানিতে একজন ব্যক্তি ছিলেন, সে কিন্তু সবসময় তার বউকে সাথে অবিশ্বাস করতেন, অর্থাৎ তার বউয়ের বিরুদ্ধে সে বিশ্বাসহীনতা কাজ করতো, অন্য মেয়ের সাথে রিলেশন করতো বা আরেকটা বিয়ে করার চিন্তা করছিল। যার ফলে কি হয়, জার্মানি একটি মিথ আছে যে সেই মহিলাটি কি করেছিল, যে তাদের যে পানির দেবতা আছে, সে পানির দেবতার কাছে গিয়ে বলেছিল যে আমার স্বামী এরকম বিশ্বাসহীনতা কাজ করে, তার বিরুদ্ধে কিছু স্টেপ নেন। তখন পানির দেবতা কি করেছিলেন, পানির দেবতা বলেছিলেন যে তার যতগুলো অটোমেটিক কন্ট্রোলটি আছে সবগুলো বন্ধ করে দাও, সে ভলান্টারি রেসপিরেটরি কন্ট্রোল দিয়ে চলবে। অর্থাৎ সে যখনই শ্বাস নেবে সে কিন্তু বুঝতে পারবে যে সে শ্বাসটি নিচ্ছে।
যার ফলে সে ঘুমাতে পারতো না, সে খেতে পারতো না, সে কোনো জায়গায় যেতে পারতো না, যার ফলে কি হচ্ছে, তার ভলান্টারি রেসপিরেটরি কন্ট্রোল শুধু থাকার কারণে একটা সময় সে কিন্তু ইরিটেশন হয়ে যায় এবং রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে মারা যায়। এটি একটি মিথ, এটি নিয়ে আসলে এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই, এটি জার্মানির একটা লোককথা। সেটাই আমরা বলে দিচ্ছি যে অটোমেটিক কন্ট্রোল না থাকলে আপনি শুধুমাত্র ভলান্টারি রেসপিরেটরি কন্ট্রোল দিয়ে বাঁচতে পারবেন এবং আলটিমেটলি আপনি রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে মারা যাবেন। এরপর আসছে কেমিক্যাল রেগুলেশন। যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পারবো যে মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলঙ্গটা, অ্যাটলিস্ট মেডুলা অবলঙ্গটার গায়ে একটা ব্যারিয়ার আছে। কি ব্যারিয়ার? ব্লাড ব্রেন ব্যারিয়ার। তার আগে বলে নিতে চাই কেমিক্যাল রেগুলেশন দুভাবে হয়, একটি হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর, যেটি আমরা এখন আলোচনা করছি, একটু পর আলোচনা করব পেরিফেরাল কেমোরিসেপ্টর সম্পর্কে। এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, এটি গঠিত হচ্ছে এন্ডোথেলিয়াল সেল এবং ফুড প্রসেস অফ দ্য অ্যাস্ট্রোসাইট নিয়ে একটা ব্যারিয়ার আছে। এই ব্যারিয়ারের সমস্যাটা হচ্ছে যে হাইলি চার্জ যেগুলো আছে, তাহলে আমরা দেখছি দিস ইজ কল দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ারে কি থাকে? এন্ডোথেলিয়াল সেল থাকে এবং ফুড প্রসেস অফ দ্য অ্যাস্ট্রোসাইট থাকে, এই দুটো নিয়ে সেটি গঠিত। এটির একটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো পোলার মলিকুল, হাইলি চার্জ মলিকুল, সেগুলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না। যেগুলো নন পোলার মলিকুল, লিপিড সলিবল, ইজিলি পাস করতে পারে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এটসেট্রা কিন্তু পাস করতে পারে। এখন আমরা যদি পেরিফেরাল ব্লাডে দেখি, পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যাট সিএসএফ অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অফ ব্রেন। অর্থাৎ পেরিফেরাল ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড যত থাকবে, যদি আর্টারিয়াল ইনডে 40 মিলিমিটার অফ দ্য মার্কারি থাকে, তাহলে সিএসএফও তার প্রেশার 40 এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অফ দ্য ব্রেনও কিন্তু 40। এখন পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার যখন পেরিফেরাল ব্লাডে যুক্ত হলো, আলটিমেটলি কার্বনিক অ্যাসিড তৈরি হলো এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং বাইকার্বনেট তৈরি হলো। প্রশ্ন হচ্ছে, এই যে প্রোটনটি আছে সেটি কি কেমিক্যাল কেমোরিসেপ্টর হিসেবে কাজ করতে পারবে? অবশ্যই না। কারণটি হচ্ছে এটি পোলার, হাইলি চার্জ, সে এই ব্যারিয়ারের মধ্যে বাধা প্রদান হবে। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ভিতরে খুব চমৎকারভাবে প্রবেশ করতে পারবে। এই কার্বন ডাইঅক্সাইড যখন প্রবেশ করলো, ভিতরে কি আছে? সিএসএফ আছে এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অফ দ্য ব্রেইন আছে। কিন্তু ভিতরে সিএসএফ আবার ওয়াটার আছে, সেটার সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট আয়ন তৈরি করে। এই যে হাইড্রোজেন আয়ন যেটি কিনা ভিতরে তৈরি করলো ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস হয়ে, সেই হাইড্রোজেন আয়ন বা প্রোটন কিন্তু কেমোরিসেপ্টর হিসেবে কাজ করবে এবং যথেষ্ট ইনফ্লুয়েন্স প্রদান করবে। এটি মনে রাখা দরকার, পেরিফেরাল কেমোরিসেপ্টর যেটি ব্লাড ব্রেন ব্যারিয়ার ঢোকার আগে তৈরি হয়েছিল, সেটি কখনোই কেমিক্যাল কেমোরিসেপ্টর হিসেবে কাজ করে না। র্যাদার যেটি ভিতরে প্রবেশ করে ইন দ্য কার্বন ডাইঅক্সাইডের সাথে ওয়াটারের সাথে সংস্পর্শিত হয়ে এবং যেটি কিনা সিএসএফ এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের পানির সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেই বিক্রিয়ায় যখন হাইড্রোজেন যুক্ত হয়, সেটি কিন্তু কেমোরিসেপ্টর হিসেবে কাজ করে। এখানে দুটি জিনিস মনে রাখা দরকার, ইমিডিয়েটলি রিফ্লেক্ট করে, সেটি হচ্ছে যে সেন্ট্রাল কেমোরিসেপ্টরে কার্বন ডাইঅক্সাইড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যখন কার্বন ডাইঅক্সাইডের প্রেশার যত হবে, সেই কার্বন ডাইঅক্সাইডের প্রেশার যত হবে, সেই তেমনই কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হবে সিএসএফ এবং আইসিএফে। এবং হাইড্রোজেন কনসেন্ট্রেশন কিন্তু খুবই সিগনিফিকেন্ট সিএসএফ এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অফ দ্য ব্রেনে, কিন্তু ততটা সিগনিফিকেন্ট না ইন দ্য পেরিফেরাল ব্লাডে ইন কেস অফ দ্য রেসপিরেটরি সেন্টার মেকানিজম। এরপরে আসা যাক পেরিফেরাল কেমোরিসেপ্টর সম্পর্কে। পেরিফেরাল কেমোরিসেপ্টর যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটা একটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, তিনটি ভাগ হয়ে গেছে। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন কার্টিড আর্টারি এবং হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি, বিসিএস যেটাকে আমরা বলি। দেন কমন কার্টিড আর্টারি দুই ভাগে ভাগ হয়ে গেছে, রাইট সাইডে ইন্টারনাল কার্টিড আর্টারি এবং এক্সটার্নাল কার্টিড আর্টারি, লেফট সাইডে ইন্টারনাল কার্টিড আর্টারি এবং এক্সটার্নাল কার্টিড আর্টারি, এবং দুই আর্টারির বাইফার্কেশনের মাঝখানে চমৎকারভাবে সবুজ আকারে বসে আছে ক্যারোটিড বডি এবং অ্যাওর্টের মাঝখানে বসে আছে অ্যাওর্টিক বডি। মনে রাখা দরকার, ক্যারোটিক বডি ইজ ইম্পর্টেন্ট ফর দ্য কেমোরিসেপ্টর। যদি এই প্রক্সিমালি অ্যাওর্টার ডাইলেটেশন থাকতো, সেটিকে আমরা বলি ক্যারোটিড সাইনাস। এটার সাথে গোলমাল করা যাবে না। এই ক্যারোটিড সাইনাস কিন্তু ব্যারোরিসেপ্টরে কাজ করে, আর এই ক্যারোটিড বডি এটি কিন্তু হিসেবে কাজ করে, কেমোরিসেপ্টর হিসেবে কাজ করে। এই অ্যাওর্টিক বডির সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে যে নার্ভে, সেটিকে বলা হয় ভ্যাগাস নার্ভ, এবং ক্যারোটিড বডির সাথে সম্পর্ক হচ্ছে নাইন ক্রেনিয়াল নার্ভ বা গ্লাসোফারেঞ্জিয়াল নার্ভ। এখন প্রশ্ন হচ্ছে যে কেমিক্যাল রিসেপ্টর আমরা বলছি পেরিফেরাল কেমিক্যাল রিসেপ্টরগুলো, সেগুলো আবার কেমনভাবে কাজ করে। যদি আমরা ক্যারোটিড বডিটাকে একটু বড় করি, এখানে আমরা একটা সেল দেখতে পাই, এই সেলটাকে বলা হয় গ্লোমাস সেল। এর দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে টাইপ 1 সেল এবং টাইপ 2 সেল। এই সেলের ভিতরে ডোপামিন ফিল্ড কিছু ভেসিকল থাকে। তার আগে বলতে চাই, এই ক্যারোটিড বডিতে যে অনেক ছোট একটি বডি, কিন্তু এখানে অনেক বেশি ব্লাড ফ্লো হয়, হাই ব্লাড ফ্লো, এবং প্রত্যেকটা ব্লাড ফ্লো কি আর্টারিয়াল ব্লাড ফ্লো, এবং এখানে ডিজলভ অক্সিজেন থাকার কারণে কি হয়, এখানে কখনোই ভেনাস ব্লাড প্রবেশ করে না, এবং আর্টারিয়াল ইন্ডে অক্সিজেনের যত প্রেশার থাকে ঠিক তত পরিমাণ প্রেশারই কিন্তু এই গ্লোমাস সেলে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কখন এটি অ্যাক্টিভ হবে বা কখন এটি কিন্তু রেসপিরেটরি সেন্টারের সাথে যুক্ত হবে। আমরা জানি এই গ্লোমাস সেলে
পটাশিয়াম একটা চ্যানেল থাকে যেটি এখানে অক্সিজেন সেন্সিটিভ, অর্থাৎ যখন 100 মিলিমিটার অফ দ্য মার্কারি হয় এখানে কিন্তু অক্সিজেন ইজিলি প্রবেশ করে এবং আলটিমেটলি কিন্তু ব্রেনে সার্কুলেশন পায়। কিন্তু কখন সে রেসপিরেটরি সেন্টারকে সিগন্যাল দেবে? যখন আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন 100 মিলিমিটার অফ দ্য মার্কারি থেকে 60 মিলিমিটার অফ দ্য মার্কারিতে কমে যাবে, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন কমে যাবে, তখন পটাশিয়াম সেন্সিটিভ যে চ্যানেলটি আছে সেটি কিন্তু ক্লোজ হয়ে যাবে। দেন অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল ক্লোজ হয়ে গেলে পটাশিয়াম অনেক বেশি বাড়বে কোথায়? এই গ্লোমাস সেলে। এবং আলটিমেটলি কি হবে, নর্মালি আমরা যদি ব্রেনের -90 রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল থেকে থ্রেশোল্ড পটেনশিয়াল -70 এবং সেখান থেকে ডিপোলারাইজেশন শুরু হবে। ডিপোলারাইজেশন শুরু হলে এখানে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, নট সোডিয়াম। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে যে ডোপামিন ফিল্ড যে ভেসিকলগুলো আছে সেখান থেকে রিলিজ হবে কি বিভিন্ন টাইপের নিউরন। এই নিউরনগুলো কি করবে, তাদের একটা রিসেপ্টর থাকে, ডোপামিন সেন্সিটিভ রিসেপ্টর, তার সাথে বাইন্ড করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিগন্যাল দিবে যে আমার অক্সিজেন সাপ্লাই কি হচ্ছে, কম হচ্ছে। দেন আলটিমেটলি কিন্তু মেডুলা অবলঙ্গাটা থেকে কাজ করবে কি ইন্সপিরেটরি সেন্টার। এরপরেই যদি আমরা দেখি যে কিভাবে হাইড্রোজেন আয়ন এবং কার্বন ডাইঅক্সাইড পেরিফেরাল কেমোরিসেপ্টর হিসেবে কাজ করে, আমরা জানি শরীরে বিভিন্ন ধরনের কন্ডিশন হতে পারে, আইদার মেটাবলিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক অ্যাসিডোসিস। এসব ক্ষেত্রে কি হয়, অনেক বেশি হাইড্রোজেন আয়ন ব্লাডে হয়, কারণ অ্যাসিডোসিস আমরা বলেছি। বাট এটি সিএনএসে কি কোনো ইফেক্ট ফেলতে পারে? মনে রাখতে হবে মেটাবলিক অ্যাসিডোসিস হলে হাইড্রোজেন আয়ন কিন্তু বাড়ে। এই হাইড্রোজেন আয়ন সরাসরি কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছুই করতে পারে না, কারণ পেরিফেরাল ব্লাডে হাইড্রোজেন আয়নের কোনো আলটিমেটলি কোনো পাওয়ার নেই। সে ক্যারোটিড বডিকে স্টিমুলেশন করবে, যার ফলে ক্যারোটিড বডিতে আমরা জানি বেসিক্যালি 9th এবং 10th ক্যারিয়াল নার্ভ যেটি আছে, বেসিক্যালি যেটি হচ্ছে যে আমাদের 9th ক্যারিয়াল নার্ভ যেটি আছে সেটি কিন্তু আক্রান্ত হবে, এবং একই সাথে 10th ক্যারিয়াল নার্ভও আক্রান্ত হবে লাইক দ্য অ্যাওরটিক বডিতে। এবং সে ইনস্পিরেট সেন্টারকে গিয়ে স্টিমুলেশন দিবে, যে একটা সিগন্যাল পাঠালো যে হাইড্রোজেন আয়ন বেশি হয়ে গেছে। যখন ইন্সপিরেটরি সেন্টার স্টিমুলেশন হয়ে গেল, যার ফলে কি হবে, সে বেশি বেশি পরিমাণে কি চাবে, যে অক্সিজেনটাকে ভালো রাখতে, অর্থাৎ লাংসটাকে ভালো রাখতে, যার ফলে সে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেবে। এই ঘটনাকে আমরা বলছি হাইপার ভেন্টিলেশন। যার ফলে কি হবে, বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড একদম কমে যাবে, এবং এই কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়ার কারণে যে কার্বন ডাইঅক্সাইড থাকবে তার সাথে যখন ওয়াটার বাইন্ড করবে এবং কার্বনিক অ্যাসিড তৈরি হবে, এবং সেখান থেকে যে হাইড্রোজেন আয়ন তৈরি হবে সেটি কিন্তু কম থাকবে। তাহলে প্রমাণটি পাওয়া যাচ্ছে, যদি কার্বন ডাইঅক্সাইড শরীরে বেশি থাকে, হাইড্রোজেন আয়ন কিন্তু অনেক সময় বেশি থাকে। কিন্তু উইথাউট কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ পরিমাণ, অর্থাৎ শরীরে যদি কার্বন ডাইঅক্সাইড কমও থাকে, তাও কিন্তু হাইড্রোজেন আয়ন কী করতে পারে, আলটিমেটলি কিন্তু কী করতে পারে, সে প্যাসিভলি কার্বন ডাইঅক্সাইডকে ওয়াশ আউট করে দিয়ে হেল্প করতে পারে রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেশন করে। দেন আমরা একটা দুটি টার্ম পড়বো, সেটিকে বলা হচ্ছে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। এটি আবার কি? আমরা আগেই বলেছি লাংসে কিছু স্ট্রেস রিসেপ্টর থাকে, যখনই অনেক বেশি ইন্সপিরেশন হয়ে গেল, লাইক 2 সেকেন্ড ইন্সপিরেশন হয়ে গেল, তখন কি করবে, না অনেক হচ্ছে, ভ্যাগাস নার্ভ চলে যাবে থ্রু দ্য স্ট্রেস রিসেপ্টর। দেন সেখানে গিয়ে কি বলবে, নিউমোট্রিক সেন্টার, সেখানে সে বলবে যে না হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দেবে, ইন্সপিরেশন আর হবে না। একইভাবে যখন এক্সপ্রেশন হয়ে গেল, তখন কিন্তু আবার এই স্ট্রেস রিসেপ্টর থেকে কিন্তু কি হবে, ভ্যাগাস নার্ভ যাবে, এবং ভ্যাগাস নার্ভ গিয়ে বলবে যে না অনেক হয়েছে, এবার আমরা আবার ইন্সপিরেশনটাকে শুরু করতে চাই। এটা দুইভাবে হতে পারে, ইনফ্লেশন হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, যখন লাংসটি বেশি থাকবে, লাংসটি যখন ফুলে থাকবে সেটাকে কমানোর জন্য, বা লাংসটি যখন চুপসে থাকবে, হেরিং ব্রুয়ার রিফ্লেক্স ডিফ্লেশন, সেটি দুইভাবে কিন্তু ভ্যাগাস নার্ভের মাধ্যমে কাজ করে। এর পাশাপাশি আমরা জানি যে এটি যদি অ্যালভিউলাস হয় এবং তার চারদিকে জাক্সটা ক্যাপিলারি কিছু রিসেপ্টর থাকে, যেটিকে জে রিসেপ্টর নামে পরিচিত, এই রিসেপ্টর যদি কোনো কারণে ইরিটেশন হয়, তাহলে কিন্তু কি হয়, অ্যালভিউলাসের র্যাপিড শ্যালো ব্রেথিং হয়। অর্থাৎ অ্যালভিউলাসে যখন ইরিটেশন হয়, এই রিসেপ্টর কখন আক্রান্ত হয়, র্যাপিড শ্যালো ব্রেথিং বা ডিজনিয়া হয়, এবং এটি আমরা পালমোনারি ইডিমা বা একুট লেফট ভেন্ট্রিকুলার পেয়ে থাকি। এর পাশাপাশি আমরা জানি লাইনিং এপিথেলিয়াম অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, সিউডোস্টেটিক বা সিলেটেড কলামনার এপিথেলিয়াম, এবং এই মিউকোসাল সেল যেগুলো আছে সেগুলো যদি কখনো ইরিটেশন হয়, অর্থাৎ ব্রঙ্কাস এবং ব্রঙ্কিয়াল যে মাসেলগুলো আছে, সেই স্মুথ মাসেলগুলো যদি ইরিটেশন হয় বাই দ্য ইরিটেটেড রিসেপ্টর, তাহলে সেগুলো কি করে, হিস্টামিনকে ডাকে, এবং হিস্টামিন এসে আলটিমেটলি সেখানে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। তো আশা করি আপনার রেসপিরেটরি সিস্টেমের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দ্য আনটোল্ড জার্নি অফ ডক্টরসের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।